আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা ভাজির মশলার রেসিপি। ছোলা আমরা কে না খেতে পছন্দ করি। ইফতারে ছোলা আমরা সকলেই খুবই পছন্দ করি। ছোলা না হলে মনে হয় যেন আমাদের ইফতারি হয় না। আর এরকম একটা মশলা যদি আমরা ঘরে রেডি করে রাখি, পুরো রমজান মাসের ইফতারিতে ছোলা তৈরি আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এদিক ওদিক আমাদেরকে আর আলাদা আলাদা কোনো মশলা খোঁজাখুঁজি করতে হবে না। এই মশলা থেকে 1 চামচ মশলা দিয়েই আমরা আমাদের ছোলা ভাজি একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেলতে পারবো। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই ছোলা ভাজি মশলা আমি কি মশলা দিয়ে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এখানে সমস্ত মশলাগুলো নিয়েছি। প্রথমে নিয়েছি সবুজ এলাচ 1 টেবিল স্পুন, 6টা কালো এলাচ, 2 টেবিল স্পুন লং, 2 টেবিল স্পুন পরিমাণ দারুচিনি, 2 টেবিল স্পুন পরিমাণ 5-6টা তেজপাতা, 3টা তারা মৌরি বা স্টার মশলা, 2 টেবিল স্পুন মিষ্টি জিরা মৌরি, 2 টেবিল স্পুন শাহি জিরা, 2 টেবিল স্পুন জিরা, 2 টেবিল স্পুন পরিমাণ কালো গোলমরিচ, 2 টেবিল স্পুন সাদা তিল। তারপর নিয়েছি 6-7টা শুকনো লাল মরিচ, 4 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া, 2টা জয়ত্রী, হাফ টি স্পুন পরিমাণ জয়ফলের গুঁড়ো। আমি আস্ত নেনি, গুঁড়ো ছিল তাই গুঁড়ো নিয়েছি। আর আদা গুঁড়ো নিয়েছি 2 টেবিল স্পুন, 1 টিস্পুন পরিমাণ বিট লবণ। এখন এই মশলাগুলোকে আমি কোনো রোস্ট না করে গ্রাইন্ডারে দিয়ে এগুলোকে আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। এখন একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া আবারও বলছি 4 টেবিল স্পুন, শুকনো মরিচ 6 থেকে 7টা ছোট আকৃতির, 6 থেকে 7টা তেজপাতা, সবুজ এলাচ 1 টেবিল স্পুন, 6টা কালো এলাচ বা শাহি এলাচ, 3টা স্টার মশলা বা তারামরি, 2 টেবিল স্পুন লং, 2 টেবিল স্পুন দারুচিনি, 2 টেবিল স্পুন মৌরি বা মিষ্টি জিরা, 2 টেবিল স্পুন শাহি জিরা, 2 টেবিল স্পুন জিরা, 2 টেবিল স্পুন কালো গোলমরিচ, 2 টেবিল স্পুন সাদা তিল, 2টা জয়ত্রী ফুল আর হাফ টি স্পুন পরিমাণ জয়ফলের গুঁড়ো। আস্ত ছিল না তাই গুঁড়ো দিয়েছি। 2 টেবিল স্পুন আদা গুঁড়ো, 1 টিস্পুন বিট লবণ। আপনারা পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এটা একটা তেজপাতার ডাঁটা ফেলে দিচ্ছি। এখন গ্রাইন্ড করে আনার জন্য গ্রাইন্ডারে নিয়ে যাচ্ছি। মুখটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। গ্রাইন্ড করে নিয়ে এসেছি 1 মিনিট। 1 মিনিটে আমার পুরো মশলাগুলো ভালোভাবে গ্রাইন্ড হয়নি। আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার জন্যই 1 মিনিট গ্রাইন্ডের পরে নিয়ে এসেছি। এখন একটু নেড়ে চেড়ে যেগুলো আস্ত আছে গুঁড়ো আস্ত সবগুলো মিলিয়ে চারপাশ থেকে নামিয়ে মিক্স করে দিচ্ছি একটি চামচের সাহায্যে, যেন আবারও সমানভাবে মিক্স হয়ে এগুলো গ্রাইন্ড হয়ে গুঁড়ো হয়ে যায়। আবারও গ্রাইন্ড করতে আমি নিয়ে যাচ্ছি। গ্রাইন্ড করে নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে। এখন মোটামুটি গ্রাইন্ড হয়ে গিয়েছে আর অল্প অল্প একটু আছে। আমি একবারে 1 মিনিট করে গ্রাইন্ড করেছি।
এখন একটু চেলে নিব, চেলে বাজারের মতো মিহি গুঁড়ো করে নিচ্ছি। যদি চেলে না নেই মিহি গুঁড়ো হয়তো হবে না, বাজারের মশলাতেও কিন্তু একটু দানা দানা থাকে। চেলে নেওয়ার মানে হলো কোনো যেন দানা না থাকে। আর 2-3 বার যদি আমি 2 থেকে 3 মিনিট এগুলোকে গ্রাইন্ড করি, হালকা দানা থাকলে এতে কোনো অসুবিধে নেই, এগুলো ব্যবহার করা যায়। তারপরেও আপনাদের দেখার সুবিধার্থে এবং মশলাগুলো যেন বাজারের মতো মিহি দেখা যায়, সেজন্যই আমি এগুলোকে চেলে নিচ্ছি। যে হালকা দানা আছে সেই দানাগুলোকেও আবার গ্রাইন্ড করে নিব। আর একটু দলা দলা মশলা হয়ে যাওয়ার কারণ হচ্ছে মশলা যখন গ্রাইন্ড করা হয় তখন গ্রাইন্ডার গরম হয়ে যায় এবং গরমের কারণে মশলার ভিতরে একটা তেল থাকে, সেই তেলটা বেরিয়ে যায়। সেই তেলটা বেরিয়ে যাওয়ার কারণে মশলা একটু দলা পেকে যায়। এতে কোনো সমস্যা নেই, মশলাকে চামচ কিংবা হাত দিয়ে ভেঙে আবার চেলে নেবেন, তারপর একেবারে মিহি গুঁড়ো হয়ে যাবে। আবারও গ্রাইন্ড করে নিচ্ছি যে বাকি দানাদার যতগুলো মশলা আছে সেগুলোও যেন গুঁড়ো হয়ে যায়। দেখুন এখন কিন্তু একেবারে গ্রাইন্ড হয়ে গিয়েছে, আর চালার প্রয়োজন নেই। হালকা দানাদার মশলা মধ্যে এমনিতেই থাকে, আমরা এগুলো খেতে পারি। তারপরেও আমি আবারও চেলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে এই অবস্থাতে আর চালার প্রয়োজন নেই, না চাললেও চলবে। আমি আপনাদের দেখার সুবিধার জন্যই বারবার চেলে এর মিহি গুঁড়োগুলোকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজারের মতো মশলাটা হয় কিনা। তবে এই মশলাটা খুবই মজাদার মশলা, খুবই সুস্বাদু করে ছোলা ভাজিকে। ছোলা ভাজিতে যদি এই মশলা দিয়ে ভাজি করেন তাহলে মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে এই ছোলা ভাজিকে কিনে এনেছেন বা রেস্টুরেন্টে এই ছোলা ভাজি তৈরি হয়েছে। একটু হালকা দানা আছে, এটা ফেলে দিয়েছি, এটা না রাখলেও চলবে, আবার রাখলেও কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে মশলাগুলোকে আবারও একটি চামচের সাহায্যে মিক্স করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা জারের মধ্যে নিয়ে নিব। আর মশলাকে সব সময় কাচের জারে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলা খুবই ভালো থাকে। আর কিছুদিন পর পর মশলাকে একটু রোদে দিয়ে দিবেন, এতে করে মশলার মধ্যে কোনো পোকা হবে না এবং মশলার সুগন্ধ ঠিক থাকবে। আর বেশি যদি মশলা আপনারা তৈরি করেন তাহলে মশলার স্বাদ এবং স্মেলটাকে ঠিক রাখার জন্য মশলাগুলোকে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন। এতে করে মশলা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, রোদেও দেওয়া লাগবে না এবং এর স্বাদ এবং সুগন্ধ খুবই ভালো থাকবে। আমি সবগুলো মশলাকে একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরকম একটা মশলা যদি আপনারা তৈরি করে রেখে দেন তাহলে সারা মাস জুড়ে ইফতারে ছোলা তৈরিতে আপনাদেরকে মশলা খোঁজার জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি করতে হবে না। আপনাদের খুবই কাজে আসবে এই ছোলা মশলা। আর এই মশলা দিয়ে ছোলা তৈরি করলে ছোলা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয়। আমি আপনাদেরকে একটা পরিমাণ দেখিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাকে কম এবং বাড়িয়ে নিতে পারেন। আর এরকম মশলার জারের মধ্যে একটু নাম লিখে রাখবেন, তাহলে হবে কি মশলা খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। মশলা কিন্তু গুঁড়ো করার পরে সব মশলাকেই দেখতে একই রকম দেখা যায়। আর আপনারা 1 কাপ ছোলা যদি ভাজি করেন এর মধ্যে এরকম হাফ টিস্পুন পরিমাণ মশলা দিয়ে দিলেই ছোলা ভাজিতে যথেষ্ট হবে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। সবাই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু